শুভ সন্ধ্যা দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির নিয়মিত আয়োজন নারী স্বাস্থ্যের রেনেটার আজকের পর্বে। আপনাদের সাথে সঞ্চালক হিসেবে বরাবরের মতো পুরোটা সময় সাথে আছি আমি ডাক্তার জুমানেরা তামান্না। দর্শক, আমাদের আজকের আয়োজনটি থাইরয়েডের সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছে রেনেটা লিমিটেড। দর্শক, আমাদের ধারাবাহিক আয়োজন এই থাইরয়েডের রোগ নিয়ে আমাদের আজকের পর্বটিতেও আমরা কথা বলবো থাইরয়েড রোগ এবং এর চিকিৎসা নিয়ে, বিশেষ করে হাইপার থাইরয়েডিজম এই বিষয়টি নিয়ে। এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে দর্শক এই লাইভ চলাকালীন সময় কমেন্ট বক্সে প্রশ্নগুলো করতে পারেন, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা আজ খুবই আনন্দিত, আমাদের সাথে সংযুক্ত আছেন একজন বিশেষজ্ঞ প্রফেসর বি কে বোস স্যার। তিনি পরিচালক ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালার্ট সায়েন্স, দিনাজপুর এবং এক্সিকিউটিভ মেম্বার অফ বাংলাদেশ লাং ফাউন্ডেশন। আমি প্রফেসর বি কে বোস স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে আপনার মাধ্যমে রাজ টিভির আজকের দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ। জি স্যার। স্যার, যেহেতু থাইরয়েড নিয়েই আমরা কথা বলবো, একটু হাইপার থাইরয়েডিজমের প্রতি আজকে আমাদের বিশেষ নজর থাকবে। তার আগে একটু যদি স্যার আপনি ইন্ট্রোডাকশনে বলেন যে থাইরয়েড গ্রন্থি বা এই থাইরয়েডের রোগ আসলে কি কি হয় এবং কোন ধরনের রোগী আসলে আমাদের বাংলাদেশে বেশি পাওয়া যায়, একটু যদি এই বিষয়টা নিয়ে বলেন। আমার না, আপনি আহ, আমাদের আহ, দেশের পার্সপেক্টিভে একটি সমসাময়িক আহ, রোগ নিয়ে কথা বলতে চেয়েছেন। থাইরয়েড রোগ আমরা নিউক্লিয়ার মেডিসিনে কাজ করতে এসে দেখছি যে সাধারণ মানুষের যে পারসেপশন, সেই পারসেপশন থেকে এই রোগের প্রাদুর্ভাব অনেক বেশি। আমরা সাধারণত যদি গলার ফোলা থাকে, আমরা যেটাকে বাংলা ভাষায় গলগণ্ড বলি, সেই সমস্যা হলে আমরা চিকিৎসকের শরণাপন্ন হই। কিন্তু এর বাইরেও থাইরয়েড রোগ, গলগণ্ডের গলা ফোলা ছাড়াও অনেক সমস্যা নিয়ে থাইরয়েড রোগ আমাদের কাছে আসতে পারে। আমরা সাধারণত, আপনি বলেছেন যে থাইরয়েড রোগ কি কি সমস্যা নিয়ে আসে, আমরা এই অঞ্চলে বিশেষ করে উত্তর অঞ্চলের মানুষ সাধারণত যেটাকে বাংলা ভাষায় ঘ্যাগ বলা হয়, গলা ফোলা হলেই আমাদের চিকিৎসকদের শরণাপন্ন হয়। আমরা দেখি এটা আসলে ফোলাটা গোটা গ্ল্যান্ডে ফুলছে নাকি, আমরা বলি সিম্পল ডিফুজ গয়টার। অনেক সময় দেখি যে ফোলাটা এক সাইডে আছে, আমরা বলি সিঙ্গেল নোডুলার গয়টার। যদি দেখি যে না, এটা গোটা গ্ল্যান্ডের মধ্যে অনেকগুলো ছোট ছোট মাংসপিণ্ডর মতো আছে, আমরা বলি মাল্টিনোডুলার গয়টার। এই অঞ্চলে এইগুলাই, ঘ্যাগের এই উপসর্গগুলা নিয়ে সাধারণত আমাদের নিউক্লিয়ার মেডিসিন সেন্টারে রুগীরা আসে। আপনি জানবেন যে এই রোগ সাধারণত মাদের বেশি, মানে ফিমেল দের বেশি হয়ে থাকে। তো সাধারণত এই অঞ্চলে সিম্পল ডিফুজ গয়টার, নোডুলার গয়টার, মাল্টিনোডুলার গয়টার, এইগুলা নিয়েই আমাদের কাছে আসে। এই রোগগুলার মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা যায়, আমরা যেটা জানি না, একটি নোডুলার গয়টার দীর্ঘদিন ধরে আছে, মাল্টিনোডুলার গয়টার, হঠাৎ করে থাইরয়েড ক্যান্সার দেখা দিচ্ছে। থাইরয়েড ক্যান্সার তার মানে এই নোডুলার যে ফোলাগুলো আছে তার মধ্যে একটা ভ্যারাইটি থাইরয়েড ক্যান্সারও হতে পারে। সেজন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করে এটা সম্বন্ধেও আমাদের জানতে হয়। এর বাইরে যেটা হয় যে অনেক সময় দেখা যায় একটা মায়ের গলা ফোলা আছে, তার সাথে তার আনুষঙ্গিক কিছু উপসর্গ, চোখ বড় হয়ে গিয়েছে, এগুলোকে আমরা হাইপারথাইরয়েডিজম, মানে আমরা আমাদের ভাষায় গ্রেভস ডিজিজ বলি। তার মানে থাইরয়েড রোগী সম্পূর্ণভাবে গলা ফোলা, তার সাথে কিছু অন্য উপসর্গ নিয়ে আমাদের হাইপারথাইরয়েডিজম নিয়ে প্রকাশ করতে পারে। সব থেকে যেটা আমরা সমস্যায় পড়ি সেটা হলো গলা ফোলা নাই কিন্তু থাইরয়েড রোগে ভুগছে। এই সমস্যাটা মেনলি হয় হাইপোথাইরয়েডিজম। অনেক সময় দেখা যায় যে মারা অনেক বেশি পরিমাণে মোটা হয়ে গেছে, শরীরে রস আসছে, শরীর ব্যথা, পায়ে রস আসছে, ঘুম বেশি হয়, হ্যাঁ, শরীরের ওজন বেড়ে যাচ্ছে দিন দিন ধরে। অনেক ফিজিশিয়ানদের কাছে গিয়েছে, ফিজিশিয়ানরা সেটা ঠিক মতো আইডেন্টিফাই হয়তো প্রাথমিকভাবে আমরা করতে পারিনি। এই কন্ডিশনটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলি। এটারও অনেক প্রাদুর্ভাব আছে। তার মানে গলগণ্ডের রোগ, এ গলা ফোলা না নিয়েও আমাদের কাছে আসতে পারে।
তো ব্রডলি যদি আপনাকে বলি যে সম্পূর্ণ গলা ফোলা সিম্পল ডিফিউজ গয়টার হতে পারে, একটা জায়গায় মাংসপিণ্ড নিয়ে হতে পারে, আমরা বলি নোডুলার গয়টার, অথবা মাল্টিনোডুলার গয়টার, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, ইভেন এই গলা ফোলার মধ্যে কিছু কিছু পার্সেন্টেজ আমরা থাইরয়েড ক্যান্সার নিয়েও আমাদের কাছে রোগী আসে। জি, ধন্যবাদ তো তামান্না একটা আপনাকে। জি স্যার, মানে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল যে এইসব থাইরয়েড গ্ল্যান্ডের যে বিষয়টা নিয়ে আমরা বলছিলাম, স্যার একদম ডিটেলস বললেন কি ধরনের রোগী আসলে আমাদের এখানে বেশি, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে স্যার বললেন। এবং একটি প্রশ্ন না করলেই নয় স্যার, আপনি দিনাজপুরে আছেন, সেখানে এই নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউটে আপনি পরিচালক হিসেবে আছেন, সেই হিসেবে যদি বলেন যে এই যে উত্তরাঞ্চলের কথা বলছেন স্যার, ওই দিকের রোগীরা আসলে কেন বেশি আক্রান্ত হচ্ছে, বা ওখানে কি থাইরয়েড রোগীর সংখ্যা বেশি কিনা? আপনি বলছিলেন কিন্তু যে উত্তরাঞ্চলের রোগী আপনারা পাচ্ছেন বেশ কিছু, এটার কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, আমাদের কাছে যেটা সচরাচর যে কারণটা সবাই বলে যে এই অঞ্চলের মাটিতে আয়োডিনের অভাব, এটা সত্য যে এই অঞ্চলের মাটিতে আয়োডিনের অভাব আছে, এবং আয়োডিনের অভাবের জন্য আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার, যেটাকে বলা হয় আইডিডি, সেটার প্রাদুর্ভাব বেশি। আপনি জানবেন যে আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টারের উপর আমাদের এই নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউট থেকে আমরা অনেক বড় বড় রিসার্চ ওয়ার্ক করেছি। আমাদের অবজারভেশন, আমরা কমিউনিটিতে রিসার্চ ওয়ার্ক করেছি, আমাদের অবজারভেশনটা একটু ডিফারেন্ট। আমরা একটা বাড়িতে গিয়েছি, দেখেছি বাড়িতে একটা বাড়ির 10 জন বাসিন্দা, সে বাড়ির যদি মেম্বার 10 জন হয় তার 3 জনের থাইরয়েড সমস্যা আছে, 7 জনের নাই। তাহলে তারা তো একই বাড়ির সমান কমন ফুড আইটেম খায়, সেই একই লবণ ইউজ করে, একই মাটির থেকে বা একই রান্না তো তাদের একই বাড়িতে হয়। তো শুধুমাত্র যদি আয়োডিন ডেফিসিয়েন্সি সমস্যা থাকতো তাহলে ওই বাড়ির তো 10 জনেরই গয়টার হওয়ার কথা ছিল, আইডিডি আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হওয়ার কথা ছিল। এইগুলো অনুসন্ধান করতে যে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা দীর্ঘদিন ধরে যেটা বলি যে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার শুধুমাত্র আয়োডিনের অভাবে, এছাড়াও আসলে অন্য কোনো সমস্যা এই অঞ্চলে আছে, যেটার ইনডেপথ আরো কিছু স্টাডি হওয়ার দরকার। আপনি জানবেন যে আমরা সাধারণত আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টারকে বুঝতে হলে আমরা 2 ভাগে ভাগ করি। ধরেন কারুর যদি হঠাৎ তার, আমরা বলি অ্যাকুট আয়োডিন ডেফিসিয়েন্সি আছে নাকি, সেটা দেখতে হলে আমাদের ইউরিনে আয়োডিনের পরিমাণ আমরা অ্যাসে করতে হয়। সেটা আমরাও করে দেখেছি, সেটার মানে আধিক্য এখানে আছে। এখানে ইউরিনে অনেক কম পরিমাণে আয়োডিন এক্সক্রিয়েশন হয়, সেটা দিয়ে আমরা অ্যাকুট আয়োডিন ডেফিসিয়েন্সি আছে নাকি সেটা দেখি। কিন্তু যদি কারোর ক্রনিক আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে, সেটা বোঝার জন্য আমরা প্রাথমিকভাবে উপসর্গ, মানে তার গলা ফোলা আছে নাকি সেটা দেখি। তারপরে আমাদের এই ইনস্টিটিউটে নিয়ে এসে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের আল্ট্রাসোনোগ্রাফি করি, করে ওই গ্ল্যান্ডটা বড় আছে নাকি সেটা দেখি, এবং আমরা অনেক সময় থাইরয়েড স্ক্যান, এটা করেও আমরা ওই গ্ল্যান্ডটা বড় আছে নাকি এবং এটা আয়োডিন ডেফিসিয়েন্সিতে ভুগছে নাকি সেটাও আমরা স্ক্যান করে বলতে পারি। তার মানে আমাদের এই উত্তরবঙ্গে, বিশেষ করে দিনাজপুরের 2টা জায়গা আছে, বীরগঞ্জের একটা সাইড এবং ঠাকুরগাঁর পাশে আর একটা সাইড আছে, এই জায়গাটায় সব থেকে বেশি গয়টার জোন। আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে ঢাকা ইউনিভার্সিটি নিউট্রিশনাল ইনস্টিটিউট থেকে একটা সার্ভে হয়েছিল, সেই সার্ভেতেও তারা দেখিয়েছে এই অঞ্চলে সব থেকে বেশি এই বীরগঞ্জ, দিনাজপুরের একটা উপজেলা, সেই অঞ্চলে সব থেকে বেশি গয়টার প্রিভ্যালেন্স জোন। আমরা ইনডেপথ ঠিক ওই জায়গাটাকেই স্যাম্পল নিয়ে সার্ভে করেছি, আমাদেরও তাই মনে হয়েছে। তবে ঢাকা ইউনিভার্সিটি নিউট্রিশনাল ইনস্টিটিউট যত ম্যাগনিটিউডে দেখিয়েছিল, আমরা প্র্যাকটিক্যালি করতে যে তাদের থেকে একটু কম মাত্রায় পেয়েছি। আমাদের ইনডেপথ স্টাডি আছে যে দিনাজপুরের যে এই অঞ্চলে 29.8% ওই বীরগঞ্জ এবং ঠাকুরগাঁর একটা উপজেলা
29.8% মানুষ তারা আইডিডি রোগে ভুগছে। তার মানে আয়োডিন ডেফিসিয়েন্সি ছাড়াও অন্য কোনো সমস্যা এই অঞ্চলের মাটিতে বা মানুষের খাদ্যাভ্যাসে আছে, যেটার জন্য এই অঞ্চলে আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টারের পরিমাণ বা গয়টারের পরিমাণ অন্যান্য অঞ্চলের থেকে বেশি। জি স্যার, অনেক ধন্যবাদ। আপনাকে। আসলে এটি অনেক দর্শকেরই আসলে প্রশ্ন থাকে যে ওই এলাকায় কেন এত বেশি হচ্ছে। আপনি যেটা বলছেন স্যার, যে আয়োডিনের অভাবটা সবাই মোটামুটি একটু ধারণা করে, কিন্তু একটি জিনিস উঠে আসলো যে স্যার আপনি যেটা বলছেন হয়তো অন্য কোনো কারণ আছে কিনা সেটাও আমাদের খতিয়ে দেখা বা আরো গবেষণার একটি বিষয় আছে। আমি নিউক্লিয়ার মেডিসিনের রোল নিয়ে আরো যাব আপনার কাছে। তার আগে যে বিষয়টি নিয়ে আমরা বলতে চাচ্ছিলাম, আজকের আয়োজনে আমরা হাইপারথাইরয়েডিজমের উপরই বেশি আলোকপাত করার চেষ্টা করব। স্যার, যেহেতু প্রথমে আমি হাইপারথাইরয়েডিজম বলে ফেলেছি, আপনি যদি একটু বলেন যে এই হাইপারথাইরয়েডিজম মানে কি, বা কখন বলছেন যে এটাকে আপনারা এই রোগটিকে হাইপারথাইরয়েডিজম, এবং এই রোগের আসলে লক্ষণ কেমন থাকে, একজন রোগীর মধ্যে কিভাবে এটির সিমটম দেখা যায়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে ডাক্তার তামান্না। থাইরয়েড গ্রন্থির যে সমস্যাগুলো আছে তার মধ্যে হরমোনের আধিক্য একটি। হরমোন যদি শরীরে, বিশেষ করে আমরা যেটা বলি থাইরয়েডের হরমোন, আমরা বলি ট্রাইআয়োডো থাইরোনিন অথবা থাইরোক্সিন T3 এবং T4, এই T3 T4 যদি বেড়ে যায় সেই কন্ডিশনটাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলি। তো হাইপারথাইরয়েডিজম অনেক কারণে হয়। অনেক কারণে হয় যে আমরা দেখি হাইপারথাইরয়েডিজম হয়েছে পেশেন্টের গলাটা ফোলা আছে, আমরা এটাকে, এবং চোখ ফোলা আছে, আমরা বলি এক্সোপথালমাস আমাদের মেডিকেলের ভাষায়, অথবা তার পাতে কিছু রস আসছে, আমরা বলি প্রিটিবিয়াল মিক্সিডেমা। তো এই তিনটা কন্ডিশনকে একত্রিত করে আমরা বলি গ্রেভস ডিজিজ। এই কন্ডিশনটাও মাদের, ফিমেলদের বেশি হয়। তার মানে হাইপারথাইরয়েডিজম যেটা হলো হরমোনের আধিক্যকে আমরা বলি, সেটা গলাটা ডিফিউজলি ফুলেছে, চোখ দুইটা বড় হয়েছে, পায়ে একটু রস আসছে, এটাকে আমরা বলি গ্রেভস ডিজিজ। হাইপারথাইরয়েডিজমের মোটামুটি 70%ই গ্রেভস ডিজিজে ভোগে। নেক্সট যদি আসে, যে আমরা একটু আগে বলছিলাম যে গলা ফোলা কিন্তু একটি জায়গায়, আমরা বলি নোডুলার গয়টার, এই ক্ষেত্রে আমরা বলি টক্সিক নোডুলার গয়টার। একটা জায়গায় টক্সিক নোডুলার গয়টার, এটা দিয়েও হাইপারথাইরয়েডিজম হতে পারে। আবার একটু আগে বলছিলাম আমরা যেটা, যে নোডুল অনেক জায়গা আছে, মাল্টি নোডুলার গয়টার, মাল্টি নোডুলার টক্সিক গয়টার, অনেকগুলা নোডুল, সেখান থেকেও থাইরয়েড হরমোনের পরিমাণ রক্তে বেশি আসছে। সাধারণত দেখা যায় 90% রুগীরই এই গ্রেভস ডিজিজ অথবা সিঙ্গেল টক্সিক নোডুলার গয়টার অথবা মাল্টি নোডুলার টক্সিক গয়টার, এই তিনটা দিয়েই হাইপারথাইরয়েডিজম হয়। এছাড়াও কিছু কিছু হাইপারথাইরয়েডিজম রেয়ার ভ্যারাইটি আছে, আমরা বলি ফেকটিশিয়াস হাইপারথাইরয়েডিজম, আমরা বলি পোস্টপার্টম থাইরয়েডাইটিস, আমরা বলি সাবঅ্যাকুট থাইরয়েডাইটিস। এই কন্ডিশনগুলো ড্রাগ ইনডিউসড থাইরয়েডাইটিস, এই সমস্ত কন্ডিশনগুলোতেও স্বল্প মেয়াদী হাইপারথাইরয়েডিজম হতে পারে। যেমন যদি আমরা অনেক সময় পাই, এই অঞ্চলেও পাওয়া যায়, সারা বাংলাদেশেই পাওয়া যায় সাবঅ্যাকুট থাইরয়েডাইটিস। এখানে একটা গলগণ্ডের ছোট্ট একটি ভাইরাল ইনফেকশন, এই ভাইরাল ইনফেকশনের জন্য হঠাৎ করে শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার জন্য অনেক সময় হাইপারথাইরয়েডিজমের ফিচার নিয়ে আসে, সাথে অবশ্য রোগীর জ্বর থাকে, রোগীর হাইপারথাইরয়েডিজমের অন্য যে সমস্ত উপসর্গ, সেই উপসর্গগুলো থাকে, কিন্তু আমরা পরীক্ষা করে আমরা এটা সাবঅ্যাকুট থাইরয়েডাইটিস না এটা গ্রেভস, এটা আমরা বুঝতে পারি। আপনি বলছিলেন উপসর্গের কথা, থাইরয়েড হরমোন যদি শরীরে বেড়ে যায়, মূল উপসর্গ যেগুলা সেগুলা খুব ক্লাসিক্যাল। রুগী বলে যে তার শরীরে বুক ধরপড় করে, আমরা মেডিকেলের ভাষায় এটাকে বলি পালপিটেশন। রুগী বলে স্যার আমার শরীরে প্রচুর ঘাম হয়, তার মানে তার প্রচুর পরিমাণে সোয়েটিং হয়। রুগী বলে স্যার আমার শরীর হাত পা কাঁপে,
আমরা বলি ট্রেমর। আমরা যদি একটা আউটস্ট্রেচড হ্যান্ড করে রুগীটাকে দেখি, আমরা দেখি রুগীর প্রচুর পরিমাণে হাত কাঁপছে। এই তিনটাই মূলত নিয়ে আসে। রুগী বলে আমাদের বুক ধড়ফড় করে স্যার, আমার ওজন কমে যাচ্ছে, আমার পায়খানা দিনে বেশিবার পরিমাণে আমার বাথরুম হয়, আমার শরীরের ওজন কমে যায়, আমার ঘাম বেশি হয়, আমার শরীর কাঁপে, চোখ স্যার বড় বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা নিয়েই সাধারণত হাইপারথাইরয়েডিজমের পেশেন্ট গুলা আসে। মূলত বেসিক্যালি যে সমস্যা বুক ধড়ফড় করে, সেজন্য অনেক সময় এই রুগীরা যায় কার্ডিওলজিস্টদের কাছে। অনেক সময় চোখ বড় হয়ে যায়, যায় আই স্পেশালিস্টদের কাছে। অনেক সময় বারবার তাদের বাথরুম হয়, যায় গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে। কিন্তু বেসিক্যালি এটা একটা এন্ডোক্রাইন সমস্যা। সমস্যাটা হলো এন্ডোক্রাইনোলজিস্টদের। আমরা আলটিমেটলি এসে হাইপারথাইরয়েডিজম এই নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউটে ডায়াগনোসিস হয় এবং আমরা সেটার প্রকৃত চিকিৎসায় যাই। এটাই মূলত হাইপারথাইরয়েডিজম রোগের মূল উপসর্গ। এইগুলাই। ধন্যবাদ জি, আপনাকে। অবশ্যই স্যার, এবং এত পরিষ্কার করে বলার জন্য অনেক ধন্যবাদ। কারণ দেখা যায় অনেক রোগীরাই এত সিম্পল ভাষা, মানে আমাদের যেটা সাধারণ দর্শকরা দেখছেন আমাদের এই আয়োজনগুলো এত পরিষ্কার করে স্যার বলেছেন, আমি আশা করছি যারা আজকে দেখছেন তারা অনেকটাই উপকৃত হচ্ছেন এই স্যারের এই বক্তব্যগুলো থেকে। যেহেতু স্যার লক্ষণগুলো বললেনই এবং চিকিৎসার কথাও বারবার চলে আসছে, একটু যদি হাইপারথাইরয়েডিজমের চিকিৎসা পদ্ধতি নিয়ে আপনি আলোচনা করেন যে কিভাবে আপনারা চিকিৎসা শুরু করেন ডায়াগনোসিস হওয়ার পর থেকে, এবং কার ক্ষেত্রে কিভাবে চিকিৎসা মেনটেন হয়, কতদিন করতে হয়, বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ ডাক্তার তামান্না আপনাকে। আমরা আসলে হাইপারথাইরয়েডিজমের যদি প্রথমে বলি যে ডায়াগনোসিসের জন্য আমরা যে উপসর্গগুলো বললাম, এরপরে আমাদের নিউক্লিয়ার মেডিসিনের ইনস্টিটিউটে আমাদের সব ধরনের পরীক্ষা আছে, যেটা করে আমরা আসলে এটা হাইপারথাইরয়েডিজম এবং এটার কারণ কি এটা আমরা খুব স্বল্প সময়ের মধ্যে জেনে ফেলতে পারি। আমরা সাধারণত ফ্রি T3, ফ্রি T4, TSH এইগুলো পরীক্ষা করি। সাধারণত এখানে ফ্রি T3, ফ্রি T4 এর পরিমাণ বেশি আসে এবং TSH-টা কমে যায়। এটা দেখার সাথে সাথে আমরা একটা থাইরয়েডের আল্ট্রাসাউন্ড করি, আমরা বলি হাই রেজুলেশন আল্ট্রাসাউন্ড। এখানে আমরা কি দেখি, আমাদের একটা থাইরয়েডের এই পেশেন্টের একটা আল্ট্রাসাউন্ড খুবই এসেনশিয়াল কিসের কারণে? অন দি পার্ট অফ চিকিৎসা, মানে ম্যানেজমেন্টের জন্য দরকার। দেখেন, আপনি একটা আল্ট্রাসাউন্ড দিয়ে যদি দেখেন গ্ল্যান্ডটা সম্পূর্ণভাবে ফুলে আছে, আমরা বলি ডিফিউজ গয়টার, সেটার এক ধরনের চিকিৎসা। যদি আমরা দেখি যে না, এটা একটা সিঙ্গেল টক্সিক নডুলার গয়টার, একটা জায়গায় একটা ফুলে আছে, সেটার একটা চিকিৎসা। যদি আমরা দেখি মাল্টি নডুলার থাইরয়েড নডুল, অনেকগুলা জায়গায় ফুলে আছে, সেইটার চিকিৎসাটা একটু ডিফারেন্ট। সেই চিকিৎসার পারপাসেও মানে একটা আল্ট্রাসোনোগ্রাফি অফ থাইরয়েড গ্ল্যান্ড ভেরি এসেনশিয়াল। এখানে দেখে একটা হলো ফোলাটা ডিফিউজ না নডুলার না মাল্টি নডুলার, এটা বুঝতে পারলাম। সাথে সাথে আমরা ভাস্কুলারিটি দেখি। এই ভাস্কুলারিটা সাধারণত আমরা কালার ডপলার দিয়ে আমরা ভাস্কুলারিটি দেখি। যদি দেখি ডিফিউজ গয়টার উইথ ইনক্রিজ ভাস্কুলারিটি, আমরা বুঝি যে এটা আসলে গ্রেপসের দিকে যাচ্ছে। যদি একটা সিঙ্গেল নডুলার গয়টার কিন্তু ভাস্কুলারিটিটা শুধুমাত্র ওই নডুলটার জায়গাতেই ভাস্কুলারিটা বেশি আছে, আমরা বলি এটা টক্সিক নডুলার গয়টার। মাল্টি নডুলার গয়টার কিন্তু ভাস্কুলারিটি গুলা শুধু ওই মাল্টিপল নডুল গুলাতেই আছে, তার মানে মাল্টি নডুলার টক্সিক গয়টার। এইগুলা আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা পরিষ্কার হয়ে যাই। এরপরে যদি আসি আমরা যেটা স্ক্যান আমরা করি, স্ক্যান করেও ঠিক একই প্যাটার্ন আমরা দেখতে পাই। আমরা একটা ডিফিউজলি আইসোটোপ ইনক্রিজ আপটেক করেছে, তার সাথে আমরা বলি পাশের যে স্যালিভারি গ্ল্যান্ড গুলো আছে সেই স্যালিভারি গ্ল্যান্ড গুলোতে কোনো আইসোটোপ নেয়নি। এটা দেখে আমরা বুঝি এটা গ্রেভস ডিজিজ। ধরেন আমরা বলছিলাম টক্সিক নডুলার গয়টার, আমরা শুধু টক্সিক নডুলার ক্ষেত্রে স্ক্যান করে দেখি শুধুমাত্র নডুলটা আপটেক করেছে, অন্য কোনো জায়গায় তার আপটেক নাই।
আবার মাল্টিনোডুলারের ওই মাল্টিপল নোডুল যেখানে টক্সিক নোডুল আছে সেই নোডুল গুলাই শুধু আপটেক করেছে। এটা আমাদের চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এইখানে যে দেখেন আমরা এইটা করে আল্ট্রাসাউন্ড করে ব্লাড করে এবং আমরা স্ক্যান করে আমরা বুঝে ফেলছি যে এটা গ্রেপস না টক্সিক নোডুলার গয়টার না মাল্টিনোডুলার টক্সিক গয়টার। এখন চিকিৎসায় যদি যাই, ধরেন একটা গ্রেপস ডিজিজের ফার্স্ট চিকিৎসা হলো অ্যান্টিথাইরয়েড ড্রাগ, নেক্সট চিকিৎসা হলো 131 আয়োডিন, থার্ড চিকিৎসা হলো সার্জারি। আমি আসবো একটু ডিটেলস, কিন্তু যদি আমি দেখি যে আমার ডায়াগনোসিস হলো টক্সিক নোডুলার গয়টার, সেই ক্ষেত্রে ড্রাগ মানে অ্যান্টিথাইরয়েড ড্রাগ এখানে খুব বেশি ইফেক্টিভ না। এখানে ইফেক্টিভ হলো 131 আয়োডিন অথবা সার্জারি। যদি আমি দেখি যে মাল্টিনোডুলার টক্সিক গয়টার, এখানেও ড্রাগ খুব ইফেক্টিভ, অ্যান্টিথাইরয়েড ড্রাগও খুব ইফেক্টিভ না, এখানে ফার্স্ট চয়েস সার্জারি, সেকেন্ড চয়েস 131 আয়োডিন, থার্ড চয়েস হলো অ্যান্টিথাইরয়েড ড্রাগ। তার মানে আমাদের প্রথমেই আমাদের ডায়াগনোসিসটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা কোন দিকে চিকিৎসায় যাব। এখন আপনি বলেছেন যে কতদিন চালাবো। সাধারণত আমরা যদি গ্রেপস হয় আমরা ফার্স্টেই আসি অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে আমরা শুরু করি। আমাদের দেশে কার্বিমাজল পাওয়া যায়, আমরা কার্বিমাজল শুরু করি, আমরা সাধারণত 40 to 60 মিলিগ্রাম করে পার ডে 3 উইকস শুরু করি। 3 উইকস এর পরে এসে আমরা ডোজগুলাতে 5 to 15 মিলিগ্রাম করে যাই। সাধারণত আমরা 18 থেকে 24 মাস এই ওষুধটা কন্টিনিউ করতে হয়, 18 থেকে 24 মাস। এখন প্রশ্ন হলো আমি অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়েছি, যদি 18 থেকে 24 মাসে করলো মানে রেমিশনে গেল ডিজিজ, তারপরে ওই অ্যান্টিথাইরয়েড ড্রাগ স্টপ করার পরে উইদিন 1 ইয়ার পেশেন্টের আবার থাইরোটক্সিকোসিস গ্রেভস ডিজিজ রিলাপস করতে পারে। এখন যদি বলি যে টক্সিক নোডুলার গয়টার, সেই ক্ষেত্রে আমাদের চয়েস অফ ট্রিটমেন্ট 131 আয়োডিন। যদি মাল্টিনোডুলার গয়টার হয় আইদার 131 আয়োডিন অর সার্জারি। এখন একটা পেশেন্ট ধরেন যে মাল্টিনোডুলার গয়টার, তার বয়স 70 ইয়ার্স, টক্সিক, তার সার্জারি করার অন্যদিকে কন্ট্রাইন্ডিকেশন আছে, ড্রাগ দীর্ঘদিন নিতে পারবে না, সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট আমরা 131 আয়োডিন দিই। তবে কনসিডারিং অল থিং 131 iodine still is the best management in treating every sorts of hyperthyroidism, either it is Graves' disease অথবা এটা টক্সিক নোডুলার গয়টার অথবা মাল্টিনোডুলার গয়টার। শেষে এসে আমাদের কিন্তু এই 131 আয়োডিনেরই সাহায্য নিতে হয়। তার মানে আমি অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিলাম, পেশেন্টে 24 মাস খেলো, তার রেমিশনে গেল, আমরা স্টপ করলাম, আবার রিল্যাপস করলো। এই রিল্যাপসের ক্ষেত্রে আমাকে 131 আয়োডিন দিতে হবে। যদি টক্সিক নোডুলার হয় 131 আয়োডিন দিতে হবে। মাল্টিনোডুলার গয়টার সাধারণত ওল্ড এজ একটু এজেড পার্সনদের হয়, এখানে সার্জারি অনেক সময় কোমরবিডিটির কারণে ডিফিকাল্ট হয়, সেই সমস্ত কারণে 131 আয়োডিন দিতে হয়। সার্বিক বিবেচনায় 131 আয়োডিন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর ট্রিটিং হাইপারথাইরয়েডিজম। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। এবং এই 131 আয়োডিন আসলে স্যার বললেন যেটা এটা সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট, এবং আপনারা পেশেন্ট টু পেশেন্ট অনেক সময় ডিসিশন নিয়ে নেন, এক এক পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় এক একটা ডিসিশন নিতে হয়, পেশেন্টের উপর ভ্যারি করে। আমি আরো আলোচনায় আসবো, বিশেষ করে মেয়েদের নিয়ে একটু প্রশ্ন আছে স্যারের কাছে, কারণ আমাদের আয়োজনটি আমরা রেখেছি নারী স্বাস্থ্যের উপরে। নারী স্বাস্থ্যের রেনেটার আজকের পর্বে আমরা কথা বলছি থাইরয়েডের রোগ নিয়ে, হাইপারথাইরয়েডিজম এই বিষয়টি নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর বি কে বোস স্যার, তিনি পরিচালক ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স দিনাজপুর।
এবং তিনি এক্সিকিউটিভ মেম্বার বাংলাদেশ লাং ফাউন্ডেশন। আমি আবার আলোচনায় যাচ্ছি। দর্শক, আমাদের এই আয়োজনে এই থাইরয়েড রোগ নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে লাইভ চলাকালীন সময় প্রশ্নগুলো করতে পারেন। আমাদের আয়োজনটি থাইরয়েড টেস্টের জন্য অনুষ্ঠিত হচ্ছে। স্যার, আমি আবার আলোচনায় চলে যাচ্ছি। বিরতির আগে আপনার সাথে চিকিৎসা নিয়ে কথা হচ্ছিল এবং আমি বলেছি যে মেয়েদের বিষয়ে একটু কথা বলবো। আমার অনেক প্রশ্ন জমে গেছে দর্শকদের। আমি প্রশ্নে যাওয়ার আগে একটু স্যারের কাছে আমার প্রশ্ন রাখতে চাচ্ছি আরেকটি। স্যার, আপনি বলছিলেন মেয়েরা বেশি এই থাইরয়েডের রোগে আক্রান্ত হয়। এই বিষয়টা নিয়ে যদি বলেন যে আসলে মেয়েদের আক্রান্ত হওয়ার কোনো কারণ আছে কিনা, এবং প্রেগনেন্সির বিষয়ে অনেকের প্রশ্ন আসছে যে প্রেগনেন্সিতে হাইপারথাইরয়েডিজম হলে কোনো প্রবলেম হয় কিনা, এবং তখন আসলে চিকিৎসা আপনারা কি দিয়ে দিচ্ছেন? ধন্যবাদ ডাক্তার তামান্না আপনাকে। আসলে প্রথম যেটা আসি যে থাইরোটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজম উইথ প্রেগন্যান্সি, এই চিকিৎসা অনেক ক্ষেত্রেই আমাদের কে ফেস করতে হয়। অনেক মা আছেন যারা হাইপারথাইরয়েডিজমে ভুগছেন, তাদের ক্ষেত্রে হয়তো সে প্রেগনেন্ট হয়ে গেল, তার মানে প্রি এক্সিস্টিং হাইপারথাইরয়েডিজম সাথে মার প্রেগনেন্সি আছে, এটা একটি কন্ডিশন। নেক্সট হলো যে আমাদের প্রেগনেন্সির সময় কোনো মার দেখা গেল যে আগে হয়তো তার ছিল কিন্তু ওইভাবে বোঝা যায়নি, কিন্তু এই ক্ষেত্রে হাইপারথাইরয়েডিজম ডায়াগনোসিস হলো, মানে নিউলি ডায়াগনোসড হাইপারথাইরয়েডিজম ইন এ প্রেগনেন্ট মাদার। তো প্রশ্ন হলো যে এইখানে আমাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের ব্লাড যেটা, সেটা বায়োকেমিস্ট্রির আমাদের সাহায্য নিতে হবে, তার মানে FT3, FT4, TSH এর সাহায্য নিতে হবে। আমরা ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাম এর থাইরয়েড গ্ল্যান্ডের সাহায্য নিব, কিন্তু থাইরয়েড স্ক্যান ইজ অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড ফর এ প্রেগনেন্ট মাদার। একটা প্রেগনেন্ট মাদারের ক্ষেত্রে আমরা থাইরয়েড স্ক্যান যেহেতু আইসোটোপ দিয়ে করি, এই আইসোটোপ দিয়ে করাটা সম্পূর্ণভাবে নিষেধ মার জন্য। এটা একটা মেসেজ আমাদের দর্শকদের জন্য। এখন আসি চিকিৎসায়। যেভাবেই হোক, যদি মার প্রি এক্সিস্টিং হাইপারথাইরয়েডিজম অথবা নিউলি ডায়াগনোসড হাইপারথাইরয়েডিজম ইন এ প্রেগনেন্ট মাদার, সেখানে কিন্তু আমাদের 131 আয়োডিন অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। তার মানে আমরা 131 আয়োডিন দিয়ে প্রেগনেন্ট অবস্থায় মাকে চিকিৎসা করতে পারবো না, তার মানে স্ক্যান করতে পারবো না, আয়োডিন দিয়ে আইসোটোপ আয়োডিন দিয়ে আমরা চিকিৎসাও করতে পারবো না। এটা একটা পরিষ্কার হয়ে গেল। এখন আমাদের হাতে থাকলো অ্যান্টিথাইরয়েড ড্রাগ, আরেকটা থাকলো সার্জারি। এখন আমরা অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে মাকে আমরা চিকিৎসা করব। এখন এই মাকে চিকিৎসা করার সময় আমরা অ্যান্টিথাইরয়েড ড্রাগকে আমরা সাধারণত একটু লো ডোজে, যে ডোজটা আমরা ওভার থাইরোটক্সিকোসিসে উইদাউট প্রেগনেন্সি দিই, সে তার থেকে একটু কম ডোজে মাকে চিকিৎসা দেওয়া হয়। এখন কেন দেওয়া হয় এটার এক্সাক্ট কারণ আমি ব্যক্তিগতভাবে জানি না, তবে এটা সত্য যে কোনো অটোইমিউন ডিজিজ প্রেগনেন্সিতে একটু কম থাকে, তার সাইন সিমটম গুলো কম থাকে। তা আমরা যদি মনে করি থাইরোটক্সিকোসিস, গ্রেভস ডিজিজ একটা অটোইমিউন ডিজিজ, সেই ক্ষেত্রে মাদার যখন প্রেগনেন্ট হয়েছে তার এই প্রেগনেন্সির সময় এই অটোইমিউন ডিজিজের উপসর্গগুলো রিলেটিভলি কম থাকে, হয়তো বা সেজন্যই আমাদের ডোজের পরিমাণও রিলেটিভলি কম যেতে হয়। এখন প্রশ্ন হলো কতদিন পর্যন্ত আমরা অ্যান্টিথাইরয়েড ড্রাগ হোল প্রেগনেন্সিতে চালাবো, না আমরা কখন স্টপ করব? এখানে স্পষ্ট ইন্ডিকেশন মাকে একটা কাগজে সুন্দর করে বলে দিতে হবে, ইডিডির 1 মাস পূর্বে আপনি অ্যান্টিথাইরয়েড ড্রাগটি অফ করে দিবেন। তার মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারির বিফোর 4 উইকস আমরা মাকে অ্যান্টিথাইরয়েড ড্রাগটা আমরা স্টপ করব। এর আগ পর্যন্ত আমরা মাকে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে আমরা চিকিৎসা করব। এখন প্রশ্ন হলো যে এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ব্লাডের উপর নির্ভরশীল, বায়োকেমিস্ট্রির উপর নির্ভরশীল, সেই জন্য আমরা সাধারণত থাইরোটক্সিকোসিস নর্মাল সময়ে 6 মান্থলি
T3 T4 কে অ্যাসে করি, কিন্তু এই ক্ষেত্রে ভেরি ফ্রিকুয়েন্টলি মানে এভরি ট্রাইমাস্টারে আমরা 3 মাস পর পরই মার FT4 FT3 FT4 TSH এস্টিমেশন করে অ্যাকর্ডিংলি আমরা ডোজ অ্যাডজাস্টমেন্ট করি। এটাই প্রেগনেন্সিতে মূলত চিকিৎসা। তাহলে মেসেজ একটাই যে আমরা ডায়াগনোসিসের সময় 131 আয়োডিন আমরা স্ক্যান করতে পারবো না, আমরা চিকিৎসার ক্ষেত্রে 131 আয়োডিন দিয়ে চিকিৎসা করতে পারবো না। সার্জারি লাগলে করা যাবে, ভেরি ডিফিকাল্ট, কিন্তু অ্যান্টিথাইরয়েড ড্রাগ হলো আমাদের চয়েস অফ ট্রিটমেন্ট। আমাদের অ্যান্টিথাইরয়েড ড্রাগটা রিলেটিভলি কম ডোজ উইথড্র করতে হবে ইডিডির 1 মাস পূর্বে। আর আপনি যেটা বলেছেন যে ফিমেলদের কেন হয়, এক্স্যাক্টলি থাইরোটক্সিকোসিস ফিমেলদের কেন হয় আমার খুব স্পষ্ট ধারণা নাই। অনেক অটোইমিউন ডিজিজ মাদের বেশি হয়, তার মধ্যে এটা একটা প্রেডিলিকশন, কিন্তু ফিমেলদের কেন হয় আমি আপনার কাছ থেকে ভালো কোশ্চেন শুনলে আমি খুঁজে দেখব দর্শকদের জন্য। ধন্যবাদ জি আপনাকে। স্যার, এই অনেক ধন্যবাদ স্যার। আসলে এই প্রশ্নটি দর্শকদেরই ছিল, আমি তাদের পক্ষ থেকে করে দিয়েছি, কয়েকজন দর্শক প্রশ্ন করেছিলেন, সেজন্য এই প্রশ্নটি করা। স্যার, যেহেতু প্রেগনেন্সি রিলেটেড কথা তো স্পষ্ট ভাবে বলে দিলেন যে কোনটা করা যাবে এবং কোনটা করা যাবে না, এবং আমি বলতে চাই আমি একজন জুনিয়র চিকিৎসক হিসেবে স্যারের কাছ থেকে এটা আমার জন্য অনেক উপকার হলো এই বিষয়টি জেনে যে প্রেগনেন্সিতে আসলে কখন কোন ড্রাগটা বা কোন মেডিসিনটা দেয়া যাচ্ছে আর কোনটা দেয়া যাচ্ছে না। যেহেতু প্রেগনেন্সির কথা আসছে, সেক্ষেত্রে স্যার একটু ল্যাকটেশনাল পিরিয়ডের কথা না বললেই নয়। যেই মায়েরা ব্রেস্ট ফিড করাচ্ছেন বা ডেলিভারির পরে বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, আপনি তো বলছেন স্যার ইডিডির 1 মাস আগে ওষুধ বন্ধ করে দেওয়ার জন্য, সেক্ষেত্রে ডেলিভারির পরে কি এই ওষুধ আপনারা প্রেসক্রাইব করেন কিনা, বা ব্রেস্ট ফিডিং মাদারদের আসলে ম্যানেজমেন্টটা কিভাবে হয়? ধন্যবাদ ডাক্তার তামান্না, আপনাকে অনেক সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে এইগুলাই আমাদের জানার দরকার ম্যানেজমেন্ট পারপাসে, বিশেষ করে এই জায়গাগুলোই আমাদের ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে সতর্কতার সাথে আমাদের চিকিৎসা ব্যবস্থাগুলো গড়ে তুলতে হয়। যদিও এই পেশেন্টের সংখ্যা এইগুলো কম, কিন্তু এগুলো ভেরি ডেলিকেটেড থিং, যেগুলোকে আমরা আমাদেরকে খুব নলেজের সাথে আমাদের মোকাবেলা করতে হয়। সেজন্যই দর্শকদের জন্যও বিষয়টা জানা উচিত। আমরা ধরেন যে আমরা একটু বলেছি যে আমরা 4 উইকস পূর্বে অফ করে দিলাম, একটা মা তার ডেলিভারি হলো, তারপরে আমরা আসলে ল্যাকটেশনাল পিরিয়ডে আমরা ইমিডিয়েটলি দেখি যে বোথ ক্লিনিক্যালি এবং বায়োকেমিক্যালি যে মার থাইরোটক্সিকোসিসের উপসর্গগুলা কেমন আছে। যদি উপসর্গ ওভার্ট হয়, তার মানে তার ওয়েট লস হচ্ছে, আবার তার ট্রেমর হচ্ছে, আবার খুব সোয়েটিং হচ্ছে, মার খুব মানে একে তো সে ল্যাকটেশনাল পিরিয়ডে আছে, এই উপসর্গগুলো আছে, আবার আমাদের ব্লাড বায়োকেমিস্ট্রিও বলছে যে না তার থাইরোটক্সিকোসিস আবার ফিরে আসছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ল্যাকটেশনাল পিরিয়ডেও কিন্তু আমার 131 আয়োডিন অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। ল্যাকটেশনাল পিরিয়ডে তার মানে প্রেগনেন্সি প্রেগনেন্সি এবং ল্যাকটেশনাল পিরিয়ডে আমরা 131 আয়োডিন দিতে পারবো না, অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। এখন অ্যান্টিথাইরয়েড ড্রাগটাই হলো ড্রাগ অফ চয়েস। আমাদের ল্যাকটেশনাল পিরিয়ডেও অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিতে হবে। এখন প্রশ্ন হলো যে আমাদের কাছে অনেক মা এবং তার আত্মীয় স্বজনরা জানতে চায় এটা কি ব্রেস্ট ফিডিং এর মধ্যে দিয়ে অ্যান্টিথাইরয়েড ড্রাগ বিশেষ করে কার্বিমাজল যায় না? হ্যাঁ যায়। অ্যান্টিথাইরয়েড ড্রাগ কার্বিমাজল ব্রেস্ট মিল্ক দিয়ে এক্সক্রিশন হয়। তাহলে কি বাচ্চার ক্ষতি হবে না? হ্যাঁ, যদি হয় তাহলে ক্ষতি হতে পারে। তাহলে আমরা এটাকে কিভাবে মিনিমাইজ করব? প্রশ্ন হলো যে মিনিমাইজের ব্যাপার। সেই ক্ষেত্রে আমরা কি করি? আমরা করি পেশেন্টে যে আমরা যে ফ্রিকুয়েন্ট ডোজটা দিই, এই ফ্রিকুয়েন্ট ডোজটা অ্যাভয়েড করি এবং মাদারকে বলি যে আপনি একটা সময়ে ওষুধটা খাবেন। ধরেন সে 5 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়, তার 15 মিলিগ্রাম। এখন বললাম যে আপনি দুপুরের দিকে 15 মিলিগ্রাম খাওয়াবেন, আর আপনি বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবেন, এই ওষুধটা খাওয়ার 2 ঘন্টার মধ্যে আপনি বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবেন না।
তার মানে যে সময় ওষুধটা খাওয়ালাম তার ইমিডিয়েট পর পর এই ব্রেস্টের মিল্কে অ্যান্টিথাইরয়েড ড্রাগের কার্বিমাজলের কনসেন্ট্রেশনটা বেশি থাকে। তো সেই জন্য সেই সময় যদি বাচ্চাটা যদি ব্রেস্ট মিল্ক যদি ফিট করে তাহলে তার ড্রাগটা তার যেতে পারে। সেই জন্য আমরা টেকনিক্যালি মাকে বলি যে আপনি এটা ফ্রিকোয়েন্ট ডোজের পরিবর্তে ওয়ান্স ডেলি ডোজ খাবেন এবং আপনার বাচ্চাকে এই ওষুধটা খাওয়ানোর পর কিছু সময় আপনি ব্রেস্ট ফিড করাবেন না। তাহলে এইভাবে আমরা মিনিমাইজ করে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে আমরা মাকে ল্যাকটেশনাল পিরিয়ডে ম্যানেজমেন্ট করি। এটাই ল্যাকটেশনাল পিরিয়ডের অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে ম্যানেজমেন্টের আমাদের কৌশল। অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর দুইটা প্রশ্ন করার জন্য। জি স্যার, আপনাকেও ধন্যবাদ। আসলে এই প্রশ্নগুলো চলেই আসে এবং যারা আমাদের এই মায়েরা যারা প্রেগনেন্ট এবং বাচ্চাকে ব্রেস্ট ফিড করান, যে কোনো একটা রোগে আক্রান্ত হলে দেখা যায় পুরো একটি পরিবারই চিন্তার মধ্যে পড়ে যান এবং বারবার একই প্রশ্ন করতে থাকেন এবং এই জিনিসগুলো তাদের জানার দরকার ছিল। স্যারকেও অনেক ধন্যবাদ এই আয়োজনের মাধ্যমে। আশা করি যারা দেখছেন অনেক সচেতন হবেন এই বিষয়গুলো নিয়ে। আমার আসলে অনেক দর্শকদের প্রশ্ন স্যার জমে গেছে, এত আসলে আমাদের সময় স্বল্পতার জন্য নেওয়া সম্ভব না। আমি একটা দুটো নেয়ার চেষ্টা করছি। আজিজুল হক নামে একজন প্রশ্ন করেছেন, আমার স্ত্রীর বয়স 30 বছর, তার থাইরয়েড পরীক্ষায় 6 ছিল, থাইরক্সিন ট্যাবলেট খাওয়ার পরে বর্তমানে 1.6, এখন থাইরক্সিন ট্যাবলেট খাওয়ার প্রয়োজন আছে কিনা? তার একজন দর্শক প্রশ্ন করেছেন, আপনি যদি একটু কোনো পরামর্শ দেন। যেহেতু উনি থাইরক্সিন খায় তার মানে আসলে ওনার রোগটা ছিল, ওনার 30 বছরের একজন মা, তার রোগটা ছিল হাইপোথাইরয়েডিজম। যদি এটা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হয়, আমরা বলি প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হয়, তাহলে তাকে লাইফ লং ওষুধ খেতে হবে। আসলে থাইরক্সিন আমাদের শরীরে তৈরি হয়, ওই মার শরীরে অ্যাডিকুয়েট তৈরি হচ্ছে না, আমরা বাইরে থেকে এটা হরমোনটা সাপ্লাই দিচ্ছি, থাইরক্সিন হলো আমরা বাইরে থেকে তাকে রিপ্লেসমেন্ট করছি। সেই জন্য তাকে প্রথম কোশ্চেন হলো তাকে লাইফ লং খেতে হবে। সেটা একটা খাক, দুইটা খাক, তিনটা খাক, সেটা নির্ভর করবে তার টিএসএইচ এর উপর। টিএসএইচ আপনি বলেছেন 1.06 এরকম একটু ভ্যালু। আমাদের টিএসএইচ এর ভ্যালুটা আমরা যে পদ্ধতিতে করি 0.4.30 থেকে 4.8 অ্যারাউন্ড 5, আমরা টিএসএইচ কে অ্যারাউন্ড 2.5 রাখতে চাই, অ্যারাউন্ড 2.5। অ্যারাউন্ড 2.5 রাখতে যতটুকু থাইরক্সিনের প্রয়োজন আমরা সেইভাবে ডোজ অ্যাডজাস্টমেন্ট করি। যদি 1.6 হয় তাহলে তো তার আসলে টিএসএইচ এর পরিমাণটা একটু কমের দিকে, এই ক্ষেত্রে থাইরক্সিনের পরিমাণটা আমরা একটু কমায় দিতে পারি। কমায় দিলেই টিএসএইচ এর পরিমাণটা ক্লোজ টু 2.5 হয়ে যাবে। প্রশ্ন হলো যে কেন আমরা টিএসএইচ অ্যারাউন্ড 2.5 এ রাখতে চাই? প্রশ্ন একটা, আমাদের উদ্দেশ্য যদি টিএসএইচ খুব কম থাকে তাহলে অস্টিওপোরোসিসের সম্ভাবনা বেড়ে যায়। দোজ পেশেন্ট যাদের টিএসএইচ আছে 1 আর দোজ পেশেন্ট যাদের টিএসএইচ আছে 2.5, দেখা যাবে টিএসএইচ লো যার, তার অস্টিওপোরোসিসের পরিমাণ বাড়বে। সেই জন্য অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করতে হলে আমরা টিএসএইচ কে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে চাই, অ্যারাউন্ড 2.5 ইন রেসপেক্ট অফ হাইপোথাইরয়েডিজম। আর যদি বলি যে টিএসএইচ আরো যদি লোর দিকে থাকে, তার মানে থাইরোটক্সিকোসিসের কাছাকাছি থাকে, বিশেষ করে ওল্ড পারসনদের, দেয়ার ইজ এভরি পসিবিলিটি অফ ডেভেলপমেন্ট অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। সেই জন্য যে টিএসএইচ ধরেন একটা পেশেন্টের আছে 0.40, এটাও তো নর্মাল, কিন্তু একটা ওল্ড পেশেন্ট আই এম ট্রিটিং এ হাইপোথাইরয়েডিজম, তার টিএসএইচ 0.40, এই ক্ষেত্রে তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হওয়ার পসিবিলিটি থাকে। সেই জন্যও আমরা টিএসএইচ কে অলওয়েজ ক্লোজ টু 2.5 রাখতে চাই। আমাদের উদ্দেশ্য হলো থাইরক্সিন লাইফ লং দিতে হবে, যতটুকু দিলে টিএসএইচ 2.5 এর অ্যারাউন্ড থাকবে সেই ডোজটাই আমরা চয়েস করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি, আশা করি যে আজিজুল হক নামে যে ভাইটি প্রশ্ন করেছেন আপনি উত্তরটি পেয়ে গেছেন। আপনার ওয়াইফ যে থাইরয়েড খাচ্ছিল সেটা আপনার কন্টিনিউ করতে হবে, এবং স্যার যেভাবে বললেন যে হয়তো পরীক্ষা করে দেখে এবং টিএসএইচ এর পরিমাণ অ্যারাউন্ড 2.5 রাখার জন্য আপনার ডোজটি অ্যাডজাস্ট করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি যেই চিকিৎসকের কাছে আছেন তার কাছে গিয়ে একটু পরীক্ষা করে ডোজটি অ্যাডজাস্ট করে নিতে পারেন। স্যার, আসলে আমাদের আরো অনেক প্রশ্ন ছিল, দর্শকেরও অনেক প্রশ্ন ছিল, আজকে সময় স্বল্পতার কারণে সেগুলো নেওয়া সম্ভব হচ্ছে না। আশা করি অন্য কোনো আয়োজনে আপনাকে আমি আবার পাবো আমার সাথে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে আয়োজনের একদমই শেষে। প্রফেসর বি কে বোস স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং আপনার এই মূল্যবান বক্তব্যগুলো এই থাইরয়েড ডিজিজ, হাইপার থাইরয়েডিজমকে নিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, আয়োজনের পক্ষ থেকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক যারা শুনছেন তারা যদি কেউ এতে উপকৃত হন আমাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনাদেরকে, সবাইকে অভিনন্দন। জি, ধন্যবাদ স্যার। দর্শক, আপনারা দেখছিলেন নারী স্বাস্থ্যের রেনেটার আজকের পর্বটি। আজকে আমরা হাইপারথাইরয়েডিজম নিয়ে কথা বলেছি। পরবর্তী আয়োজনে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। আমাদের আজকের আয়োজনটির সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল রেনেটা লিমিটেড, এবং আমাদের আয়োজনটি থাইরয়েড সৌজন্যে অনুষ্ঠিত হয়েছে। সবার সুস্থতা কামনায় আজকের আয়োজন থেকে আমি ডাক্তার আঞ্জুমান আরা তামান্না এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe.